হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রুচি অনলাইন। আচ্ছা, আগের দিন আমরা পড়ছিলাম ওজোন স্তর ধ্বংসের পেছনে NO2 ভূমিকা। আজ আমরা দেখব ওজোন স্তর ধ্বংসের পেছনে CFCর ভূমিকা। একই রকম একই প্রসেসে আমরা পড়বো। আগের দিন যেরকম পড়ছিলাম যে কিভাবে জোড় সংখ্যা যদি হয় তাকে আমরা জোড় ভাবে লিখবো, যদি বিজোড় সংখ্যা বা অড নাম্বার ভাবে হয় সেই জন্য অড নাম্বারগুলিতে আমরা অণু বা পরমাণুকে কিভাবে লিখবো সেইভাবে লিখবো। আজ যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি না সিএফসির ভূমিকা। সিএফসির ভূমিকা, রোল অফ সিএফসি। রোল অফ সিএফসি, তার আগে আমরা জানবো যে সিএফসির ফুল ফর্ম কি। সিএফসির ফুল ফর্ম কি? সিএফসির ফুল ফর্ম হচ্ছে এই সিটা কথার অর্থ কি না ক্লোরিন। এফ হচ্ছে ফ্লোরিন, আর সি কি কার্বন। সি কি কার্বন। অর্থাৎ ক্লোরিন হলে আমরা বলবো যে ক্লোরো 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 ফ্লোরিন থাকলে ফ্লোরিন থাকলে আমরা বলবো যে ফ্লোরো। ব্রোমিন থাকলে বলবো যে ব্রোমো। আয়োডিন থাকলে আমরা বলবো যে আয়োডো। আমরা ধীরে ধীরে পরমাণু গঠনের ওখানে ধীরে ধীরে আমরা পড়বো পর্যায় সারণীতে। আর ফ্লোরিন থাকলে আমরা কি বলবো না ফ্লোরো। ফ্লোরো ফ্লোরিন থাকলে আমরা কি বলবো না ফ্লোরো, সরি ফ্লোরো। ফ্লোরিন থাকলে আমরা বলবো ফ্লোরো। আর কার্বন তো যেটা আমাদের নিয়ম অনুসারে যেটা প্রথমে থাকবে তার যা নাম থাকবে সেটা থাকবে কার্বন। যা নাম থাকবে সেটা হলো কার্বন। তাহলে স্ট্রাকচার যদি আমি একদম সুন্দর করে লিখি তাহলে হবে একদম সাধারণ দৃষ্টিভঙ্গিতে, তাহলে CFCl এটাই হবে। কিন্তু এখানে ক্লোরিন আছে 3টা। যেহেতু আমাদের আমরা জেনেছি যে ক্লাস 9-এ যে কার্বনের ভ্যালেন্সি 4। কার্বনের ভ্যালেন্সি কি 4, টেট্রাহেড্রাল স্ট্রাকচার, চতুস্থলকীয়। এবার কি যদি এইভাবে লিখি আমরা, এইভাবে সঙ্গে যদি আমি লিখি তাহলে কি এখানে একটা এফ দাও আর একটা সিএল, তাহলে কি না কার্বনের ভ্যালেন্সি তো বা যোজ্যতা ইনকমপ্লিট, অসম্পূর্ণ। সেই জন্য এখানে কি হয় না CFCl3 CFCl3 আমাদের CFCl3 CFCl3 দিলে তার আমাদের দুটো ক্লোরিন দিয়ে দাও। দেখো তো এবার কার্বনের যে ভ্যালেন্সি বা যোজ্যতা কি না কমপ্লিট আছে, সেই জন্য কি না CFCl3। ক্লোরোফ্লুরোকার্বন তুমি এইভাবে লিখতে পারো যে 3টা যেহেতু ক্লোরিন আছে, আমরা 3টা থাকলে আমরা ওখানে কি বলবো, 3 থাকলে আগের ক্লাসে আমরা দেখেছি যে ট্রাই, 1 থাকলে মনো, 2 থাকলে ডাই, 3 থাকলে ট্রাই, 4 থাকলে টেট্রা। তাহলে লিখবো যে কি না 3 যেহেতু আছে আমরা বলবো ট্রাই, তাহলে ট্রাই ক্লোরোফ্লুরোকার্বন এইভাবে বলতে পারো, বা শুধু কি ক্লোরোফ্লুরোকার্বন বলতে পারো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি না স্ট্রাকচার আছে এর সম্বন্ধে জানলাম। এরপর ওজোন স্তরে ধ্বংসের পেছনে এর সমীকরণটা জানবো। দেখো খুবই সুন্দর। ফার্স্ট স্টেপ যেটা হয় সেটা কি না ক্লোরোফ্লুরোকার্বনে CFCl3 ক্লোরোফ্লুরোকার্বন বা টাইক্লোরোফ্লুরোকার্বন, উল্টো দিক দিয়ে নামতে হয় টাইক্লোরোফ্লুরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বনের উপর কি না সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতি বেগুনি রশ্মি, আল্ট্রাভায়োলেট রে, আর কি না যার বাংলায় আমরা কি বলি না অতি বেগুনি রশ্মি CFCl3 এর উপর যখন পড়বে তখন কি না আমাদের একই আগে ক্লাসে আমরা দেখেছি কি যদি অড নাম্বার থাকে, এখানে কি অড নাম্বার 3টাকে অড নাম্বার মানে অযুগ্ম বা বিজোড় সংখ্যা, বিজোড় থাকলে আমরা কি বলবো, 3 থাকলে আমরা এইভাবে ভাঙবো যে 1+2 তার মানে কি একটা ক্লোরিনকে আমরা সিঙ্গেল আকারে লিখবো আর দুটো ক্লোরিনকে সিএল2 আকারে বের করতে হবে। ঠিক আছে। এখানে একই রকম আমরা লিখবো কি, তাহলে লিখে দাও একটা ক্লোরিনকে সিঙ্গেল আকারে রাখো যে Cl প্লাস CFCl2 CFCl2 এখানে দুটো ক্লোরিন, এখানে যে দুটো ক্লোরিন, এখানে একটা ক্লোরিন,
দিয়ে কি তোমার 3টা ক্লোরিন, সেই জন্য আমরা 1 + 2 এইভাবে করেছি। এবার কি হয় যে আমরা যে আগে ক্লাসে শিখেছি অণু থেকে পরমাণু বেশি সক্রিয়, এটা তো পরমাণু, তাই হচ্ছে খুবই সক্রিয়, অ্যাক্টিভ, ভেরি অ্যাক্টিভ, সক্রিয়, সক্রিয়। এই পরমাণুর এই সক্রিয় ক্লোরিনটা, এটাই আমাদের মূল অস্ত্র। ওই কি করবে 2 নম্বর সমীকরণে কি হবে, দ্বিতীয় স্টেপ, হ্যাঁ, দ্বিতীয় ধাপে কি হবে, এই সক্রিয় ক্লোরিন, ব্র্যাকেটে তোমরা সক্রিয় লিখতেও পারো, লেখাটাই সবচেয়ে ভালো। সক্রিয় ক্লোরিন, এই সক্রিয় ক্লোরিন কি হবে না ওজোন গ্যাসের সাথে, ওজোন গ্যাসের সাথে কি হবে না রিঅ্যাকশন করবে, ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া হবে। বিক্রিয়া হলে কি হয়, তাহলে এখানেও একই রকম আমরা লিখবো, নিয়ম সব জায়গাতে একই রকম। যে তাহলে দেখো যে এখানে অক্সিজেন কটা আছে না 3টা আছে, 3 থাকলে কি না 1 + 2, 1 2, অর্থাৎ একটা অক্সিজেন আমরা Cl এর সাথে রাখবো আর দুটো অক্সিজেনকে O2 হিসেবে রেখে দেবো। তাহলে সেইভাবে লিখো যে ClO প্লাস কি প্লাস O2, প্লাস O2, প্লাস O2, প্লাস হচ্ছে O2। হ্যাঁ, তাহলে এবার তৃতীয় স্টেপ যাওয়ার আগে আমরা একটু নামগুলো দেখলি যে এইটাকে তোমরা এইটাকে নামকরণ কিভাবে করবে, এই যৌগটাকে, তাহলে এইভাবে করতে পারো যে ডাইক্লোরো ফ্লোরোকার্বন, 2 আছে, 2টা ক্লোরিন, ডাইক্লোরো ফ্লোরোকার্বন। আর এর নামকরণ কি হবে, এখানে অক্সিজেন কটা আছে, অক্সিজেন একটাই আছে, যে সামনে যেটা থাকবে সে তো সেন্ট্রাল অ্যাটম, তাকে তুমি পুরোটাই ভাষায় লিখবে, বাদ বাকি ওর পেছনে যেটা আছে কোঅপার, যেটা কোঅর্ডিনেট করছে ওইটাকে তোমার নাম দিবে। তাহলে এখানে অক্সিজেন কটা আছে, একটা আছে। ওগুলো আমরা 11-12 গিয়ে শিখবো, কোঅর্ডিনেট হ্যান ত্যান সম্বন্ধে, জিজ্ঞাসা সম্বন্ধে। এটাকে আমার তাহলে অক্সিজেন যেহেতু আমাদের এখানে একটা আছে, তাহলে এখানে মনো অক্সাইড, মনো অক্সাইড অক্সিজেন, তাহলে আমরা কি লিখবো, যেটা আমরা প্রথম থাকবে সেটা আমরা পুরো নাম লিখবো। তাহলে ক্লোরিন, অক্সিজেন কটা আছে, একটাই আছে, অক্সিজেন একটা, তাহলে আমরা কি বলবো না মনো, ক্লোরিন মনো, আর অক্সিজেন থাকলে আমরা কি বলবো অক্সাইড, তাহলে এইটার নাম হবে ক্লোরিন, 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 ক্লোরিন। একটা অক্সিজেন থাকলে আমরা কি বলবো না মনো, ক্লোরিন মনো, আর অক্সিজেন থাকলে আমরা কি বলবো যে অক্সাইড, অক্সিজেন থাকলে আমরা কি বলবো না অক্সাইড, অক্সিজেন থাকলে আমরা বলবো যে অক্সাইড। এইভাবে নামকরণগুলো সব নিয়ম একই, সব ক্ষেত্রে একই রকম নামকরণ হয়। আচ্ছা, এখানটায় কি, এখানটায় যে ক্লোরিন, ক্লোরিন মনোক্সাইড, এটা কি সক্রিয়, এটা একটা সক্রিয়। দ্বিতীয় ধাপে 3 নম্বর ধাপে কি হবে না 3 নম্বর ধাপে, 3 নম্বর ধাপে যে ক্লোরিন মনোক্সাইড ClO প্লাস কি না ওজনের সাথে বিক্রিয়া করবে, ওজনের সাথে বিক্রিয়া হবে O3, ওজনের সাথে বিক্রিয়া হবে, বিক্রিয়া করে কি হবে না দেখো এখানে কি আছে না এখানটায় হচ্ছে অক্সিজেন কটা আছে, অক্সিজেন এখানে 3টা, এখানে অক্সিজেন একটা, তাহলে 3 একে 4, যখন জোড় হয়ে যাবে 4, যখন তখন এর আগে আমরা কি যখন জোড় হয়ে যাবে তখন হলে আমরা কি সমান সমান ভাগে ইকুয়াল ভাগে ভাগ করব 2 আর 2, তাহলে কি O2 আর O2, তাহলে যেটা তৈরি হবে সেটা কি, সেটাকে তুমি এইভাবে লিখবে যে Cl দিয়ে কি না Cl প্লাস O2 প্লাস O2, ClO2 প্লাস O2, আর এই O2 প্লাস O2 কে এইভাবে লিখতে পারো যে 2O2 লিখতে পারো, কোনো সমস্যা নেই, 2O2, 2O2 এইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই, সবাইতে গ্যাস অবশ্যই দিবে। এবার যে এই যে ক্লোরিনটা তৈরি হলো, এখানে যে ক্লোরিনটা তৈরি হলো, দেখো তো প্রথম ধাপে ফিরে এসেছে, এই যে ক্লোরিনটা এই তো খুবই সক্রিয়, একদম প্রথম ধাপ ছিল আমাদের কি না CFCl3 এর উপর ইউভি রে পড়লে সক্রিয় ক্লোরিন প্লাস CFCl2 হবে, এই দেখো এই সক্রিয় ক্লোরিন আবার চলে এসেছে, এই যেই চলে এসে আবার প্রথম স্টেপে ফিরে গেছে, প্রথম ধাপে আবার ফিরে গেছে, প্রথম ধাপ থেকে আবার কন্টিনিউ আবার এই 3 নম্বর ধাপ পর্যন্ত আসে, দিয়ে এইভাবেই চলবে বিক্রিয়াগুলো, এইভাবেই একটা সার্কেল আকারে চলতেই থাকে, একটা চেন আকারে সাইকেল আকারে চলতেই থাকে, যার ফলে কি না প্রচুর পরিমাণে এখানে ওজোন গ্যাস শোষিত হচ্ছে বা বিয়োজিত হচ্ছে, এবং বিয়োজিত হয়ে কি উৎপন্ন হচ্ছে না অক্সিজেন গ্যাস, না এটা হচ্ছে
তোমার সিএফসির ভূমিকা 2 মার্কে পড়ে। এইভাবে তোমাকে প্রথম ভাষায় যেটাই সমীকরণ ওটাই ভাষা, এই সমীকরণকে ভাষায় লিখে তারপর কি তারপরে তোমাকে সমীকরণ দিতে হবে বা বিক্রিয়া দিতে হবে। ওটাই 3টা সমীকরণ দিলেই হয়ে যাবে 2 মার্কে। এরপর যেটা আমরা পড়বো সেটা কি না, কেন আমাদের এত মাথা ব্যথা যে ওজোন স্তর ধ্বংস হয়ে গেলে কি হবে পৃথিবীর। যে ওজোন স্তরে ক্ষতিকারক প্রভাব। এরপর আমরা পড়বো কি ওজোন স্তরের ক্ষতিকারক প্রভাব। যে ওজোন স্তর যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের উপর কি প্রভাব পড়বে। আমাদের বায়ুমণ্ডলের উপর কি প্রভাব পড়বে দেখো। আচ্ছা, এটা ওজোন স্তরটা কি হয় না, ওজোন স্তরটা আমাদের যে জীবকুল বা উদ্ভিদ জগৎ আছে এর উপর একটা কি না এক ধরনের পর্দার মতো আবরণ করে থাকে। যেমন আমরা ছাতা ব্যবহার করি না, ছাতা আমরা কিসের জন্য ব্যবহার করি, যাতে গ্রীষ্মকালে মাথায় রোদ না লাগে বা বর্ষাকালে আমাদের বৃষ্টি যাতে মাথায় বা গায়ে না পড়ে সেজন্য ছাতা ব্যবহার করি। তেমনই ওজোন যেটা আছে ওজোন স্তর কি হয় এরকম ছাতার মতো একটা আবরণ করে থাকে পৃথিবীর উপর পৃথিবী বায়ুমণ্ডলকে ঘিরে থাকে আবরণ আকারে। একে বলা হয় কি প্রাকৃতিক সৌরপর্দা। প্রাকৃতিক একা একা কোনো কৃত্রিম ভাবে আমি তুমি নিয়ন্ত্রণ করতে পারবো না। একদম প্রকৃতি থেকে এটা হচ্ছে তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে। সেটা আমরা কি বলছি না প্রাকৃতিক সৌরপর্দা। অর্থাৎ সৌরপর্দা কেন বলছি না, সূর্য থেকে কিছুক্ষণ পরে আমরা জানবো সূর্য থেকে যে বিভিন্ন রকম রশ্মিগুলো আসছে, ওই রশ্মিগুলো যাতে সরাসরি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে না পারে সেটার জন্য ও হচ্ছে প্রতিরোধ করে আছে সৌরপর্দা। ঠিক আছে। আচ্ছা, যদি এই সৌরপর্দা নষ্ট হয়ে যায় তাহলে এখান থেকে সূর্য থেকে যে বিভিন্ন রকম, এবার ধরো পৃথিবী যদি এই মুহূর্তে সূর্য পড়ছে মানে কি একটা পৃথিবী তুমি কল্পনা করো, ধরো পৃথিবী এরকম ভাবে পড়ছে। এবার পৃথিবী পড়লে মানুষ গাছপালা তার সাথে কি বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি, বিভিন্ন রকম পারমাণবিক কেন্দ্র সবকিছু পড়বে। এবার মানুষের থেকে গাছপালা থেকে যে গ্যাসগুলো উৎপন্ন হবে, কলকারখানা বা যে আমাদের যে পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলো আছে সেগুলো থেকে বিভিন্ন রকম ক্ষতিকারক গ্যাস ট্যাস বিক্রিয়া হয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়বে। সেই এই একই রকম ভাবে সূর্যই পড়ছে, ওই রকম ভাবে সেম ভাবে পড়ছে। সেখান থেকে যে কিছু কিছু গ্যাস আছে যারা কি পৃথিবীর সেন্সিটিভ যেসব প্রাণীগুলো আছে বা উদ্ভিদগুলো আছে সেগুলো কি সহ্য করতে না পেরে তাদের ক্ষতিকারক প্রভাব একটা পড়ে স্বাস্থ্যের উপর বা পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব পড়ে। এবার ক্ষতিকারক প্রভাব কি কি প্রভাব পড়ে না, তার মধ্যে যে এতে পুরোটা তো আলোর মাধ্যমে আসছে, আলোর শক্তির উপর নির্ভর করে আমরা পরবর্তীকালে কেমিস্ট্রি অনার্স দিয়ে কেউ যদি পড়ো তাহলে তোমরা তো অবশ্যই পড়বে কেউ না কেউ, ওখানে পড়বে যে শক্তির উপর নির্ভর করে কি হয় না আলোর তরঙ্গ দৈর্ঘ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। তার মধ্যে কি না অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি এনার্জির উপর নির্ভর করে কি আলো হচ্ছে এইরকম ভাবে চলে, তাদের যাতায়াতের পথ হচ্ছে এইরকম আপ ডাউন। ধরো তুমি পুকুরে কোনো একটা পুকুর টুকুরে বা যেখানে জল আছে ওখানটায় কোনো একটা তুমি পাথর টাথর কিছু একটা ফেলে দাও, ফেললে দেখবে যে ওখানে যে জলের ঢেউটা ওই রকম ভাবে উঁচু নিচু ভাবে হয়। অথবা তুমি ধরো কোনো একটা দড়ি নাও, দড়ি নিয়ে এক প্রান্ত কোনো জায়গায় বেঁধে দাও, অপর প্রান্ত দিয়ে তুমি একটু খুলিয়ে দাও, দেখবে যে ওইভাবে উঁচু নিচু ভাবে যাবে। তেমনি আলোর যে পথ বরাবর আসে বা আলো যে একদম যেভাবে চলাচল করে সেটা কি এইভাবে উঁচু নিচু ভাবে ঢেউ খেলানোর মতো। এবার ঢেউ খেলানো হলে এখান থেকে এটাকে বলা হয় কি না, তোমরা তো 9 পরিচয় তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্য যা হচ্ছে এনার্জির সাথে আইনস্টাইনের সমীকরণ দিয়ে তুমি বলো ই সমান এইচ নিউ, প্লাঙ্কে দিয়ে ই সমান এমসি স্কয়ার, ওখান থেকে ই সমান এইচ নিউ করে যদি করো তাহলে নিউ সমান কি না, নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা। পরবর্তী এটা আমরা 11 পড়বো ওখানে ভালো সুন্দরভাবে। এবার কি না এখানে ফ্রিকোয়েন্সি নিউ আর এটা হচ্ছে ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। এটা হচ্ছে
তোমার লাইটের গতিবেগ, নিয়ে এটাকে না আমরা এখান থেকে যদি বসিয়ে দাও তাহলে এনার্জিটা কি হয় না ওয়েভলেন্থের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এনার্জিটা কি হয় না ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। এই ওয়েভলেন্থ যত ইনক্রিজ হবে এনার্জি তত কম হয়। ওয়েভলেন্থ যদি কাছাকাছি থাকে তাহলে এনার্জি কি না এনার্জি বাড়তে থাকবে। এই এনার্জির উপর নির্ভর করে কি হয় না ইউভি রেকে আমরা 3 ভাগে ভাগ করি। ইউভি রশ্মিকে আমরা 3 ভাগে ভাগ করি। এই শুধুমাত্র এই এনার্জির উপর নির্ভর করি। এখানে পুরোটাই হচ্ছে এনার্জির খেল, পুরো লাইটটাই। এখানে আমার লাইটে আমরা পড়েছি এগুলা, পরবর্তীকালে আবার পড়বো 11 ওখানে সুন্দর করে একটা ধরে ধরে পড়বো। সব দিয়ে আমরা কিছু পড়েছি ক্লাস 9 শেষের দিকে ছিল। আচ্ছা, এই এনার্জির উপর নির্ভর করে ইউভি রে হচ্ছে 3 প্রকার। একটা কি ইউভিএ, আর একটা ইউভিবি, আর একটা কি ইউভিসি। ইউভিএ, ইউভিবি, আর একটা কি ইউভিসি। ইউভিএ, ইউভিএ, আর একটা হচ্ছে ইউভিবি, ইউভিবি, আর একটা কি না ইউভিসি। এবার কি হয় এনার্জি দিক দিয়ে, এবার ইউভি এর এনার্জি খুবই কম, ইউভিবি এনার্জি একটু বেশি, ইউভিসি এনার্জি আরো বেশি। ইউভি এর কোনো জীবজগতের উপর কোনো এর প্রভাব নেই যদি এনার্জি কম, কিন্তু ইউভিবি কি হয় এর এনার্জি যদি বেশি, ওইটা কি হয় না আমাদের যে ওজোন স্তর ধ্বংস হয়েছে সেই সব জায়গাতে কি ওজোন গ্যাস কম আছে, এই জন্য এই রশ্মিগুলো ওখান থেকে ভেদ করে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে যায়। এবার পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে কি হবে না আমাদের ত্বক বা যেসব উদ্ভিদরা সেন্সিটিভ প্রাণীরা সেটা কি না পুড়ে যাবে। যাকে আমরা যদি মানুষের ত্বকের উপর কোনো এর প্রভাব পড়ে বা এই রশ্মি পড়ে তাহলে কি ত্বক পুড়ে যায়। একে বলা হয় কি সৌরদগ্ধ বা সানবার্ন। সানবার্ন, সানবার্ন বা সৌরদগ্ধ। এছাড়া কি এই রশ্মি যদি কন্টিনিউ আমাদের ত্বকের উপর পড়তে থাকে তাহলে কি আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যাকে বলা হয় কি স্কিন ক্যান্সার বা ত্বক ক্যান্সার। যাকে বলা হয় কি না ত্বক ক্যান্সার, ত্বক ক্যান্সার, ত্বক ক্যান্সার। এছাড়া কি না বিভিন্ন রকম সামুদ্রিক যে ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম সামুদ্রিক প্রাণীরা আছে তার মধ্যে একজনের নাম যদি বলি সেটা কি প্লাঙ্কটন। যা হচ্ছে দেখবে যে প্রবাহমান জল যেখানে আছে তার উপরে শ্যাওলার মতো একটু ভেসে ভেসে থাকে। এইগুলো হচ্ছে খুব সেন্সিটিভ প্রাণী, সামুদ্রিক প্রাণী। এরা কি হয় না পৃথিবীর 50% অক্সিজেন, পৃথিবীর 50% অক্সিজেন এরাই উৎপন্ন করে বা প্রদান করে। এরা যদি এদের উপরে যদি ইউভি রশ্মি বিটা যদি পড়ে তাহলে কি হয় এরা মারা যাবে। এর ফলে কি না আমাদের যে একটা চক্র আছে ওই চক্রে বিঘ্ন ঘটবে। বিঘ্ন ঘটবে। এছাড়া কি না ইউভি রশ্মি যদি কোনো প্রাণীর উপর এরকমভাবে কন্টিনিউ করতে থাকে তাদের প্রজনন ক্ষমতা কমে যাবে। বা বিভিন্ন রকম উদ্ভিদের উপর যদি পড়ে তাহলে কি সালোক সংশ্লেষ ওখানে ব্যাহত হবে। সালোক সংশ্লেষ একটা নির্দিষ্ট আলোতে হয়, এর থেকে বেশি আলো হলে শ্বাস করার আগেই গাছপালাগুলো শুকিয়ে যাবে। সালোক সংশ্লেষ ব্যাহত হবে। এর ফলে কি উদ্ভিদের বৃদ্ধির হার কমে যাবে। এই জন্য এখান থেকে কিরকম প্রশ্ন পড়ে যে ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব লিখা 2 মার্কে যদি পড়ে তাহলে এখান থেকে যে কোনো 3টা পয়েন্ট তোমরা লিখবে, যে 3টা পয়েন্ট তোমাদের মনে থাকবে। কেন 3টা পয়েন্ট? 2 মার্কে যদি থাকে অবশ্যই 3টা পয়েন্ট লেখার চেষ্টা করবে, কারণ একটা পয়েন্ট যদি ভুল হয়ে যায় তাহলে বাদবাকি 2টো পয়েন্টের জন্য তোমরা ফুল নম্বর পাবে। ঠিক আছে, আজ এতটাই থাকুক, পরবর্তীকালে আমরা বলবো। আর এই অধ্যায়ের এই এতটা পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট। এখান থেকেই প্রশ্ন খুবই পড়ে। এরপর যেগুলো আমাদের খুব শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, অত বেশি পড়ে না। ঠিক আছে, যদি তোমার কথা কিছু বুঝতে না পারো বা কিছু প্রশ্ন থাকে বা কোনো আমার পড়ানোর ক্ষেত্রে কিছু ফল্ট বা কোনো কিছু থাকে তোমরা অবশ্যই ফিডব্যাক দিবে, কমেন্টে লিখবে। ঠিক আছে, থ্যাংক ইউ।